ধর্ম অবমাননার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। তবে কি এবার মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত ও সংবিধান লঙ্ঘনের দায়ে গ্রেফতার হতে চলেছেন মন্ত্রী দিলীপ ঘোষ? উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, দিলীপের বিরুদ্ধে এফআইআর। দিলীপ ঘোষ বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেই চলেছেন, কিন্তু রাজ্য প্রশাসন নিশ্চোখে অবিলম্বে এই সব মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য টালমাটাল। বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ এমন একটা মন্তব্য করে বসেছেন যেটা শুনে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসতে চাইছে। মামলা হয়ে গেছে, মন্ত্রীপদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। আইনজীবীরা হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। ইতিমধ্যেই মামলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সংবিধান এবং আইনকে অমান্য করে আমরা আইনজীবীরা ছেড়ে কথা বলবো না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক হুমকিতে পড়ছে মুসলিমরা। কখনো সইতে হচ্ছে ঈদের দিনে পূজা, আবার কখনো সইতে হচ্ছে কুরবানিতে নিষেধাজ্ঞা, এবার নামাজে আঘাত। বিজেপি নেতা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নামাজ পড়তে হলে বাংলাদেশে না হয় পাকিস্তানে চলে যান, ভারতে এসব চলবে না। দিলীপ ঘোষের একটা বক্তব্য অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য। সেই সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে লঙ্ঘন করা এবং সংবিধান বিরোধী কথাবার্তা বলা এটা ঠিক নয়। দিলীপ ঘোষের বাংলোয় হামলা, দিলীপ ঘোষের জামা প্যান্ট খোলার হুঁশিয়ারিও দিয়েছিলেন এবং দিলীপ ঘোষের বাংলোতে আজকে হামলা চালানোর, ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তারপরে দেখা গেল দিলীপ ঘোষের অনুপস্থিতিতেই আজকে বাংলোয় দিলীপ ঘোষ সাংসদ, তার বাড়িতে হামলা, ভাঙচুর, গেট ভেঙে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা। দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করা হবে যদি নিঃশর্ত ক্ষমা না চান। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতেও পৈতৃক বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষ বাড়িঘর ভাঙচুর চালানো হয়েছে। বুলডোজার কর্মসূচি ঘোষণার পর থেকেই বিক্ষোভ শুরু হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশ অথবা পাকিস্তানে চলে যান, ওখানে নামাজ পড়ুন, কেউ কিচ্ছু বলবে না, এখানে এসব চলবে না। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যই এখন উত্তপ্ত করে তুলেছে কলকাতার রাজনৈতিক মঞ্চ। নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেয়া হলেও আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উদযাপনের জন্য 7 দিন ধরে বন্ধ রাখা হয়েছে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী রেড রোড। এ নিয়ে উত্তাল রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্মবিদ্বেষ এবং দ্বিচারিতার অভিযোগ এনেছে রাজ্যের বিরোধী দলগুলো। আজকে গিয়ে এই গণতন্ত্র আর গণতন্ত্র নেই, কোথাও গিয়ে একটা শ্রেণী বিন্যাস হয়ে গেছে এবং সেটা আজকের মানুষের কাছে খুবই স্পষ্ট। যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, যে নামাজ পড়লে দুর্ভোগ হয়, তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা সেখানে যোগ দিবস পালন করবে। তাহলে বোঝাই যাচ্ছে সমস্যাটা যানজটের ছিল না, সমস্যাটা আসলে একটা সম্প্রদায়কে নির্দিষ্টভাবে আদারাইজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি, যার শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে এবং তথ্যবহুল আলোচনা হতে চলছে। এই জন্য দর্শক, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই ভিডিওর মূল রহস্যগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, চলুন আমরা মূল ভিডিওগুলো দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। শুভেন্দু অধিকারী একেবারে ইতিহাস জানে না, ওই তৃণমূল কংগ্রেসের কুণালের কাছ থেকে জানলো বলে সে বুঝলো, বিষয়টা তা না। তাকে যদি প্রকৃত ইতিহাসটাও এখন গিলে খাওয়ানো হয়, যে এই ইতিহাস সে যদি জানেও, তারপরেও ওই গোপাল মুখার্জির নাম রাখতে হবে, কোনো মুসলমানের নাম রাখা যাবে না। যারা ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি করে তারা যে কত বড় মূর্খ, পশ্চিমবঙ্গের এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার একটা বড় উদাহরণ। কথাগুলো বলছে এই কারণে যে কলকাতার একটা সড়কের নাম পরিবর্তন করা হয়েছে। সোহরাওয়ার্দী সড়কের পরিবর্তে সেখানে নাম দেওয়া হয়েছে গোপাল মুখার্জি রোড। খেয়াল করেন, বলা হচ্ছে শুভজিৎ বাগচি কলকাতা থেকে যে রিপোর্ট করেছে প্রথম আলোতে, যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি ছোট সড়কের নামকে কেন্দ্র করে রাজনৈতিক মহল এবং ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। মধ্য কলকাতার পার্ক সার্কাস অঞ্চলের এই সড়কের নাম, মধ্য কলকাতার পার্ক সার্কাস অঞ্চলের এই সড়কের নাম গতকাল পর্যন্ত ছিল সোহরাওয়ার্দী এভিনিউ। সেটি পাল্টে দিয়েছে কলকাতার পুরসভা, পৌরসভা। এখন সেটির নাম করা হয়েছে গোপাল মুখার্জি।
গোপাল মুখার্জি হচ্ছে একজন মাংস বিক্রেতা বা কসাই। 46 সালের দাঙ্গার সময়, যখন হিন্দু মুসলিম দাঙ্গার সময় চরমপন্থী হিন্দুদের নিয়ে তিনি একটা সংগঠন করছিল। তার বিরুদ্ধে দাঙ্গার সময় মুসলিমদের হত্যার অভিযোগ রয়েছে এই গোপাল মুখার্জির বিরুদ্ধে। বিজেপির নেতৃত্ব প্রায় 10 বছর ধরে গোপাল চন্দ্রকে জনসমক্ষে সামনে এনে তাকে জনপ্রিয় করার জন্য চেষ্টা করছে, যে সেই হচ্ছে প্রকৃত নেতা, হিন্দুদের মানে স্বার্থ রক্ষার জন্য, হিন্দুদের জীবন রক্ষা করার জন্য সে একটা মহান ব্যক্তি। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ দিবসের সময় পার্ক সার্কাসের ওই সড়কের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে গোপাল মুখার্জি রোড। পশ্চিমবঙ্গ দিবস স্মরণ করা হচ্ছে 1947 সালের 20 জুন বাংলা ভাগের পক্ষে বঙ্গীয় আইনসভার হিন্দু সদস্যরা একটি ঐতিহাসিক ভোটাভুটি করেছিলেন। যাই হোক, কিন্তু ঘটনা হচ্ছে এই যে সোহরাওয়ার্দী অ্যাভিনিউ, তিনি কি হোসেন শহীদ সোহরাওয়ার্দী? তিনি কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী না, তার নামে ওই সড়কের নামকরণ করা হয়নি। হোসেন সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিল। অভিযোগ আছে 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি মুসলমানদের পক্ষ নেন এবং হিন্দু নিধনে তিনি উস্কানি দিয়েছেন বলে এই চরমপন্থী হিন্দুদের অভিযোগ আছে, যদিও তা ইতিহাস দ্বারা প্রমাণিত না। কিন্তু তারপরেও যেহেতু তিনি ওই সময় মুখ্যমন্ত্রী ছিলেন, পুরো দায়টা তার উপরে বর্তানোর চেষ্টা করছে বিজেপি। কিন্তু ঘটনা হলো যে যেই সড়কের নাম সোহরাওয়ার্দী, তিনি তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী না, তিনি তো অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী না, তিনি হচ্ছেন হাসান সোহরাওয়ার্দী, হোসেন সোহরাওয়ার্দীর মামা। তিনি ছিলেন হোসেন সোহরাওয়ার্দীর মামা। এখানে বলা হচ্ছে যে তিনি ছিলেন কে? তিনি ছিলেন, তার পুরো পরিচয় এখানে দেওয়া হয়েছে। বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভায় বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী বলছেন যে এই নামকরণটা যে পরিবর্তন হয়েছে, বলছেন যে আমাদের শহরের একটি প্রধান সড়কের নাম এমন একজনের নামে ছিল যিনি কিনা নিছক রাজনৈতিক স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে রাষ্ট্রের ক্ষমতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিরপরাধ নাগরিকদের গণহত্যার আয়োজন করেছিলেন। আর হাজার হাজার নিরপরাধ মানুষের জীবন রক্ষায় যিনি রক্ষকের ভূমিকা পালন করেছিলেন, সেই নির্ভীক ব্যক্তি স্বর্গীয় গোপাল মুখোপাধ্যায়ের নামে সড়কটি নতুন নামকরণ করার মাধ্যমে একজন প্রকৃত অভিভাবক এবং ত্রাণকর্তাকে সম্মান জানানো হবে। এখানে শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে বলেছেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম, তার কথাই বলতে চেয়েছেন। গত শতাব্দীর 40 দশকে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং 5 দশকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মানুষ। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দাঙ্গার সময় তার ভূমিকা নিয়ে সেখানে সমালোচনা রয়েছে, কারণ সে সময় অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কিন্তু সোহরাওয়ার্দী কলকাতা দাঙ্গার জন্য দায়ী করেন ভারতের রাজনীতিকদের একাংশ, মানে এই যারা সাম্প্রদায়িক রাজনীতি করেন তাদের বক্তব্যের পক্ষে একাধিক দাবি তুলে ধরা হয়। আর ওই দাঙ্গা রুখতে সোহরাওয়ার্দী যথেষ্ট চেষ্টা করেছিলেন, ইতিহাসবিদ এবং রাজনৈতিক নেতৃত্বের একাংশ এমনটাই মনে করেন ওই দাঙ্গা রুখতে। এখন কথা হলো যে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ব্যাখ্যা করেছে, বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেছেন যে আপনার পোস্ট থেকে দেখলাম কলকাতার একটি রাস্তার পরিবর্তন হয়েছে, যাকে আপনি ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন। সোহরাওয়ার্দী রোড এখন গোপাল মুখার্জি রোড হলো। গোপাল মুখার্জির নাম নিয়ে একটি কথাও বলছি না, তার ব্যাপারে একটা কথা বলছি না, কিন্তু বাদ দেওয়ার ক্ষেত্রে তথ্য পরীক্ষা করা দরকার ছিল। কুণাল ঘোষ বলেন, আপনি লিখেছেন সোহরাওয়ার্দী প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে অনেকের ক্ষতি করেছেন। সম্ভবত আপনি কলকাতা কিলিং এর কথা বলতে চেয়েছিলেন। তার নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কিন্তু বাস্তবতা হলো এই বিতর্কিত সোহরাওয়ার্দীর নামে কিন্তু রাস্তা ছিল না। রাস্তা তার মামার নামে, যিনি স্যার ডক্টর হাসান সোহরাওয়ার্দী। তিনি ছিলেন শিক্ষাবিদ, চিকিৎসক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পূর্ব রেলের মুখ্য স্বাস্থ্য অফিসার, সামরিক বাহিনীর একজন চিকিৎসক। পরে বাংলার লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হন। তিনি মূলত কৃতি শিক্ষাবিদ বলে পরিচিত। রাস্তা তার নামেই। মুখ্যমন্ত্রীকে অনুরোধ, পৌরসভা আবার তথ্য পরীক্ষা করুক। নাম বিভ্রাটের কারণে একজন বিতর্কিতের বদলে আরেকজনের নাম বাদ দেওয়া কি যুক্তিসঙ্গত? আসলে ওই যে আমি প্রথমে বলছি যে ধর্মীয় এবং সাম্প্রদায়িক রাজনীতি যারা করে তাদের মাথায় অন্য কোনো বুদ্ধিশুদ্ধি থাকে না। তাদের হলো ধর্মটাই হলো আসল, ধর্ম নিয়েই হচ্ছে তাদের খেলাধুলা। তো যেহেতু হোসেন শহীদ সোহরাওয়ার্দী হোক আর হাসান শহীদ সোহরাওয়ার্দী হোক, নাম তো মুসলমান, ওই নাম বাদ দিতে হবে, বসাইতে হবে একটা হিন্দু নাম। এটি হচ্ছে আসল ব্যাপার। শুভেন্দু অধিকারী একেবারে ইতিহাস জানে না, মানে ওই তৃণমূল কংগ্রেসের কুণালের কাছ থেকে জানলো বলে সে বুঝলো, বিষয়টা তা না।
তাকে যদি প্রকৃতির ইতিহাসটাও এখন গিলে খাওয়ানো হয়, যে এই ইতিহাস সে যদি জানেও, তারপরেও ওই গোপাল মুখার্জির নাম রাখতে হবে, কোনো মুসলমানের নাম রাখা যাবে না, কোনো মুসলমানের নাম রাখা যাবে না। এই হলো ওই যে দেখেন না, আরামবাগ টিভির একজন মুসলমান যে বিজেপির পক্ষে কথা বলে, তার নামেও দেয়া হোক, বলে যে না হতো মুসলমান, লাভ নাই। এরা শুধু ধর্ম চেনে, আর কিচ্ছু চেনে না। আবারও জামাত শিবির নিষিদ্ধের পায়তারা চলছে। অবাক লাগছে যে জামাত এখন প্রধান বিরোধী দল, আওয়ামী লীগ নিষিদ্ধ পালাতক, জামাতকে এখন আবার নিষিদ্ধ করবে কারা, কিভাবে? না, ঘটনা সত্য, জামাতকে নিষিদ্ধের পায়তারা চলছে। দর্শক, আমি আরেকটা আলোচনায় বলেছি যে আওয়ামী লীগ যেখানে শেষ করেছে, বিএনপি সেখান থেকে শুরু করছে জামাতের বিরুদ্ধে রাজনীতি। মনে রাখবেন, জামাত শিবিরের ভাইরা, বাংলাদেশে আপনাদের কোনো বন্ধু নেই, যারা আছে তারা সাময়িক। আজকে এনসিপি আপনাদের বন্ধু, একসময় বিএনপি আপনাদের বন্ধু ছিল, একসাথে অনেক জেল খেটেছেন, একসাথে ফাঁসির রশিতে ঝুলেছেন, একসাথে পাট খেতে ধান খেতে লুকিয়েছিলেন, গরু ঘরে ঘুমিয়েছেন একসাথে। এখন তারাই আপনাদেরকে হত্যা করে, তারাই আপনাদের পায়ের গোড়ালি কেটে ফেলে, শাবল দিয়ে কুপিয়ে মেরে ফেলে, এবং তারাই আপনাদেরকে নিষিদ্ধ করতে চায়। আপনি একটু কল্পনা করেন, জাস্ট যেই জামাত বিএনপি সম্পর্ক, এটা একটা আদর্শিক সম্পর্ক বা সেমি ইডিওলজিক্যাল সম্পর্ক, আমি যেটা বলি, ৭১ প্রশ্ন থেকে শুরু করে নানান প্রশ্ন, বাংলাদেশের রাজনীতির নানান প্রশ্নে বিএনপি জামাতের আকীদা পুরোপুরি এক। এখনো জিয়াউর রহমানের উত্থানই তো জামাতের হাত ধরে, এই আলোচনাটা স্পষ্ট হওয়া দরকার। অনেকে বলেন যে জামাতের উত্থান জিয়াউর রহমানের হাত ধরে। আরে ভাই, জিয়াউর রহমানের উত্থান জামাতের হাত ধরে, এটা আপনি জানেন? ইন দ্য নেম অফ মাল্টি পার্টি ডেমোক্রেসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামীকে, নিষিদ্ধ জামাত ইসলামীকে বাংলাদেশে রাজনীতি করার বৈধতা দিয়েছিলেন। দ্যাটস ট্রু। এই সেন্সে সবাই বলেন যে জামাতের উত্থান বা জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, এটা সত্য কথা। কিন্তু জিয়াউর রহমান হয়েছেন যে জামাতের হাত ধরে, এটা আর মিডিয়া বলে না। এই জায়গায় জামাতের ঘাটতি, কারণ কোনো মেইন স্ট্রিম মিডিয়া তো জামাতের হাতে নাই, অথবা জামাত অলওয়েজ মজলুম, তারা ন্যারেটিভ নির্মাণ করতে ওইভাবে পায় না। এবার নির্বাচনকে কেন্দ্র করে বা শিবিরের সাবেক ছেলেরা যারা এখন জামাত করে না, তারা সক্রিয় হয়েছে ফলে জামাতের বিরাট অনলাইন শক্তি। কিন্তু প্রকৃতপক্ষে যারা রিজার্ভ জামাত, তাদের সামাজিক পাওয়ার অত্যন্ত দুর্বল। জামাতের 2টা মিডিয়া আছে নামকাওয়াস্ত, কিন্তু তাদের এটার কোনো তাসির নেই। যেমন নয় দিগান্ত এবং সংগ্রাম, এই 2টা জামাতের পত্রিকা, এই 2টা পত্রিকার তেমন কোনো প্রভাব নাই, তারা তেমন কিছু করতে পারে না। মিডিয়ার যে প্রভাব, মিডিয়ার যে কার্যকারিতা, সেটা এই 2 পত্রিকার মাধ্যমে আপনি মোটেও পাবেন না। তার চাইতে আমার দেশ জামাতকে ভালো সার্ভিস দেয়। প্রথম আলো, ডেইলি স্টার, আরো নানান পত্রিকা, কালের কণ্ঠ, যারা অনেক কিছু করতে পারে, বাংলাদেশে তোলপাড় লাগিয়ে দিতে পারে। এমনকি নয় দিগান্ত কিংবা সংগ্রাম সম্পাদকেরও ওইরকম কোনো পাওয়ার নেই। তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো ঘটনা প্রবাহের সাথে জড়িত না, বা পর্দার অন্তরালে হোক আর মিডিয়া রিপোর্টিং এর মাধ্যমে হোক প্রভাব বিস্তার করতে পারে না। এই কারণে জিয়াউর রহমানের উত্থান যে জামাতের হাত ধরে, এটা প্রতিষ্ঠিতই করতে পারে না। এমনকি জামাতের লোকজন, যে বললাম সোশ্যাল ক্যাপিটাল কম, জামাতের লোকজন ভদ্র, ভালো, এবং সাধারণত জামাত করে কারা, জামাতের লোকজনের পরিচয়টা যদি দেখেন, তারা একদম লোয়ার মিডল ক্লাস, এলিট ক্লাসের লোকজন খুব কম। এবার হয়তো বা কিছু লোক এসেছে, কোনো নায়ক, নায়িকা, বিখ্যাত কোনো সিঙ্গার, বিরাট কোনো সেলিব্রিটি, বিরাট কোনো মিডিয়া ব্যক্তিত্ব, বিরাট কোনো বুদ্ধিজীবী জামাত করে না। হ্যাঁ, এই বুদ্ধিজীবী কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই সেক্টরে জামাতের কিছু অ্যাক্সেস আছে, কিছু লোক তৈরি হয়েছে, তাও আবার অতি নিরীহ। তারা মেইন স্ট্রিমের সাথে তাদের কানেকশন কম, যার ফলে এই যে দেখেন জামাত করে কারা যদি পরিচয়, বেসিক্যালি মাদ্রাসা শিক্ষক, স্কুল শিক্ষক, সর্বোচ্চ 2-4 জন কলেজ শিক্ষক, সামান্য কয়েকজন আইনজীবী। এরা কেউ এলিট না, এদের পরিচয় হচ্ছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস। হ্যাঁ, আইনজীবীদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে, বিশেষ করে আইনজীবীদের মধ্যে যদি বলি, শিশির মনির টাইপের আইনজীবী তৈরি হয়েছে এই প্রথম। তার আগে ছিল একজন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এখন একজন শিশির মনিরকে নিয়ে জামাত গর্ব করে, কিন্তু ওইরকম কয়েকশো বা কয়েক হাজার শিশির মনির আওয়ামী লীগ আছে, বিএনপিতেও আছে, কিন্তু জামাতে একজন। এই জন্য জামাতের এটা দুর্বলতা, যার ফলে সত্যকে প্রতিষ্ঠিত করতে তারা পারে না। সত্য কি? সত্য হচ্ছে জিয়াউর রহমানের উত্থান জামাতের হাত ধরে। কিভাবে? আমি ইতিহাসটা শিখে, জামাতের ভাইরা, শিবিরের ভাইরা এটা নোট করবেন, নোট করে অ্যাটলিস্ট আপনাদের কর্মী, আমি অনেককে চিনি বা অনেকে ধন্যবাদ জানাই যে আমাদের এই বক্তব্য শুনেন, নোট করে তারপরে জামাতের নেতারা আর কি, তারা কর্মীদের যে বিভিন্ন তরবিয়ত প্রোগ্রাম, সেখানে বক্তব্য দেন। এটা করবেন। কিভাবে জিয়াউর রহমানের উত্থান জামাতের হাত ধরে, এটা শিখেন, আজকে মুখস্থ রাখবেন। এই আলোচনা কখনো শুনেন নাই, আমি জানি। জিয়াউর রহমানের উত্থান কিভাবে? 7 নভেম্বর বিপ্লব সংহতি দিবস হিসাবে আমরা যেটাকে জানি, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে, এটি তো জিয়াউর রহমান। 7 নভেম্বর বাদ দিলে জিয়াউর রহমান তো কিছু না, একজন মিলিটারি অফিসার।
ওরকম মিলিটারি অফিসার অনেকে এসেছে গিয়েছে, সেনা প্রধান অনেকে এসেছে গিয়েছে, এটা তো কিছু না। মূলত জিয়াউর রহমানের রেলেভেন্স হচ্ছে 7 নভেম্বর, ওই জায়গায় জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান। তার আগে জিয়াউর রহমান ছিলেন জাস্ট অনলি একজন মিলিটারি অফিসার। হ্যাঁ, সেক্টর কমান্ডার ছিলেন অ্যাজ আ মিলিটারি অফিসার, এরকম সেক্টর কমান্ডার আরো অনেকে ছিলেন, কিন্তু রাজনৈতিক উত্থান সবার হয়নি। জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান 7 নভেম্বর। 7 নভেম্বর কি? সিপাহী জনতার বিপ্লব। এখন সিপাহী তো চিনলেন যে সিপাহী কারা। সিপাহী হচ্ছে যেমন সেনাবাহিনীর সিপাহী বা আরো নানান বাহিনীর সিপাহী আছে, একটা বাহিনী, তাদের পরিচয়। কিন্তু জনতার বিপ্লবী, জনতাটা কারা? 7 নভেম্বর তো আর বিএনপি বলতে কেউ ছিল না। বিএনপিতে পরবর্তীতে যারা মার্জ হয়েছে, মুসলিম লীগ, ন্যাপ ভাসানী, তারাও তো আর জিয়াউর রহমানের সাথে তখন সম্পর্কিত হয়ে ওঠেনি। ওটা তো জিয়াউর রহমান পরে প্রেসিডেন্ট হয়ে তারপরে মুসলিম লীগ এবং ন্যাপ ভাসানীকে মার্জ করেছেন। কিন্তু 7 নভেম্বর জিয়াউর রহমানের কোনো জনতা ছিল না, তিনি ছিলেন জাস্ট একজন মিলিটারি অফিসার। হ্যাঁ, সিপাহীরা তার ভক্ত ছিল, তিনি একজন দক্ষ সামরিক অফিসার ছিলেন। কিন্তু জনতা কারা? এটার উত্তর খুঁজেন, গবেষণা করেন। ঢাকায় কোন কোন জায়গায় জনতা রাজপথে নেমেছিল 7 নভেম্বর? পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে সমাবেশ হয়েছিল, আরো বিভিন্ন জায়গায় সমাবেশ হয়েছিল, এবং ঢাকার রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয়েছিল। ওই যে 7 নভেম্বর জিয়াউর রহমানের যে বিপ্লব, সিপাহীর বাইরে যে জনতা, ওই জনতা হচ্ছে জামাত। নিষিদ্ধ তৎকালীন সময় নিষিদ্ধ জামাতে ঢাকা মহানগরী আমির সরাসরি রাজপথে বক্তব্য দিয়েছেন, বিভিন্ন জায়গায় জামাতের লোকজন ছিল। বুঝতে পারছেন? জিয়াউর রহমানকে জন্ম দিয়েছে জামাত। এই জন্য একটা ঐতিহাসিক সম্পর্ক জিয়াউর রহমান বা বিএনপি জামাতের। বিএনপি জামাতের সম্পর্কটা কেন আমি আদর্শিক বলি? এই কারণে। এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপি জামাত একই আকীদা রাখে, এবং বিএনপিতে প্রচুর রাজাকার ছিল। কেন? এই মিল হচ্ছে এই জায়গায়। এবং ইসলামপন্থীদের প্রতি একটা ঐতিহাসিক ভালোবাসা বিএনপি ছিল, এই কারণে। সেই বিএনপি এখন বলছে সংসদে জামাতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির এমপি, যে জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আবার বলেন যে মসজিদে রাজনীতি করা যাবে না, এটাও ঠেকাতে হবে। মসজিদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা কথার কথা না, শুধু বিএনপি আজকে বলছে তা না, এনসিপিও কালকে বলবে, অলরেডি সেই ন্যারেটিভ আছে। এবি পার্টিও বলবে যে জামাত নিষিদ্ধ করেন, 71 গণহত্যার দায় আছে, আওয়ামী লীগের বিচার চাই, জামাতের বিচার চাই। সুযোগ পেলেই জামাতকে ঘাট করে দরকার। সুযোগ পায় না বলে এখন বলতে পারছেন। আজকে জামাতেরটা খেয়ে পরে যারা এমপি হয়েছে তারাই জামাত নিষিদ্ধ চাই। এবং যদি সুযোগ পায়, জামাতের যদি কোনো দুর্বলতা, জামাত মহা কোনো ভুল করে ফেলে, মাইনকে চিপে পড়ে, জামাতকে নিষিদ্ধ করা হবে। এবং সংসদে যে আইন পাশ হয়েছে, জামুকা আইন, মুক্তিযুদ্ধ বিল, সেখানে এনসিপি সেটার পক্ষে অবস্থান নিয়েছে, জামাত ভেটো দিয়েছিল। ওইটা একটা দলিল যে সুযোগ পেলেই এনসিপি, বিএনপি, এবি পার্টি সবাই মিলে জামাতকে নিষিদ্ধ করবে। এটাই হচ্ছে সত্য কথা। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।